অফিসের সিনিয়র রাগী বসের সামনে দাঁড়িয়ে আছে ঈশান। অবশ্য একবার ওনার চোখের দিকে তাকিয়েছিল, কিন্তু চোখ যেন নয়, আগুনের গোলা। ঈশান প্রতিদিন তানিয়া ম্যামকে দূর থেকে দেখলেও ওনার সামনে কখনো চোখে চোখ রেখে তাকাতে পারে না, কারণ ঈশানকে তানিয়া ম্যাম সহ্য করতে পারে না। ঈশান ওনার সাথে কথা বলতে গেলেই ম্যাম কেমন যেন রাগ দেখায় সব সময়। ম্যাম যেমন করে ঈশানের দিকে তাকিয়ে আছে, যার জন্য মনে হচ্ছে ও কোনো ভুল করে ফেলেছে। তার জন্য ঈশান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঈশান আর চোখে তানিয়ার দিকে তাকাতেই ও এসে ঈশানের সামনাসামনি দাঁড়ালো আর বলতে শুরু করলো, মেয়েদের শরীরে স্পর্শ করার খুব শখ, তাই না? ম্যাম, আপনি এসব কি বলছেন? এইসব কি বলছি তাই না? এখন তুই আমাকে স্পর্শ করবি, তোর যেখানে ইচ্ছা হাত দিবি। ম্যাম, আপনার মাথা ঠিক আছে? কী সব উল্টাপাল্টা কথা বলছেন? যখন অন্য মেয়েগুলোর গায়ের উপর ঢলে পড়িস তখন তোর খুব ভালো লাগে না? এখন আমাকে স্পর্শ করতে বসে স্পর্শ কর। ওই মেয়েগুলোর গায়ের যেখানে যেখানে হাত দিয়েছিস আমার গায়েও সেখানে সেখানে হাত দে। ম্যাম, আপনি ভুল করছেন। আমি এমন কিছু করিনি। ঠিকই বলেছিস, ভুল করেছি। আমি তোকে ভালোবেসে যে ভুল করেছি এখন সেই ভুলের মাসুল দিচ্ছি। তোকে যেটা করতে বলেছি সেটা কর। ম্যাম, একটু বোঝার চেষ্টা করেন। আমি ওদের সাথে জাস্ট কথা বলেছি। আমি তোকে বলছি না তুই আমাকে টাচ কর, তোর যেখানে খুশি টাচ কর, আমি তোকে বাধা দিব না। ম্যাডাম, আপনি আমাকে ভুল ভাবছেন। আর আমাকে এতটা বাজে ভাবেন যে আমি মেয়েদের গায়ের উপর ঢলে পড়ি, ওদেরকে স্পর্শ করার জন্য লেগে থাকি। এটা আপনি কি করে ভাবতে পারলেন? আমি কিছুই ভাবিনি, সবটা আজকে নিজের চোখে দেখেছি। তোকে আমি কি বলেছিলাম? তুই অন্য কোনো মেয়ের দিকে তাকাবি না, দরকার ছাড়া কারোর সাথে কথা বলবি না। আর তুই কি করলি? বারবার ওই অচেনা মেয়ের সাথে। ম্যাম, বোঝার চেষ্টা করেন। আমি মানছি আপনি বলেছেন কারো দিকে না তাকাতে, আর প্রয়োজনে আমি ওর সাথে কথা বলেছি। আর মেয়েটা অচেনা নয়, আমি ওকে অনেক আগে থেকেই চিনি। ও, তার মানে এই রঙ্গলীলা অনেক আগে থেকেই চলছে, তাই না? ম্যাম, আপনি ভুল করছেন। আমি তো বলছি আমি এমন কিছু করিনি যার জন্য আপনার কথার বিরুদ্ধে যেতে হয়। হ্যাঁ, আমি ভুল করেছি। তোকে ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। জীবনে কখনো কাউকে ভালোবাসিনি, কিন্তু তোকে বেসেছি। আর সেটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমি জানতাম না পায়ের জুতোকে কখনো মাথায় ওঠাতে নেই। আর সেটাই করেছিলাম বলেই এখন ভুলের মাসুল হিসাবে আজকে আমাকে কষ্ট পেতে হচ্ছে। ম্যাম, আমি জানি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু আপনি যেটা চান সেটা সম্ভব না। তাছাড়া আমি তো আপনাকে বলে দিয়েছি, আপনি আমাকে ভালোবাসলেও আমি আপনাকে ভালোবাসি না। আর ঠিকই বলেছেন, আমি পায়ের জুতো। ওই জন্য আপনার থেকে দূরে থাকার চেষ্টা করি, কারণ আমি বামন হয়ে আকাশের চাঁদের দিকে হাত বাড়াতে চাই না। আপনাকে কোনোভাবে কষ্ট দিয়ে থাকলে তার জন্য মাফ করে দিবেন প্লিজ। এরপরও তোর মুখ দিয়ে কথা বের হচ্ছে? তুই আর একটা কথা বলবি না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তোকে বারবার বলেছিলাম কোনো মেয়ের দিকে না তাকাতে। বলেছিলাম না তোর যা লাগবে নির্দ্বিধায় তুই আমাকে বলবি। আমি তোকে ভালোবাসি, তাই তোর জন্য সব করতে পারি। এমনকি তোর সাথে বেডে যেতেও আমার একটা মিনিটও সময় লাগতো না। তুই একটা বার আমাকে বলতি, কিন্তু তুই কি করলি? একটা বাইরের মেয়ের সাথে এমন একটা কাজ করলি, যার জন্য আজকে তোর উপর থেকে সম্পূর্ণ বিশ্বাসটাই আমার উঠে গেছে। আমার বান্ধবীদের আমি বলতাম, একটা সহজ সরল মনের একটা গরিব ছেলেকে ভালোবাসতে সে আমার বিশ্বাসটা কখনো ভাঙবে না। কিন্তু আজকে তুই এমন একটা কাজ করেছিস যার জন্য আমার সম্পূর্ণ বিশ্বাসটাকে ভেঙে গুড়িয়ে গেছে। আমার বান্ধবীরা ঠিকই বলতো, যার যেখানে যোগ্য জায়গা তাকে সেখানেই রাখতে হয়। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষ তার জায়গাকে ভুলে যায় আর উল্টোপাল্টা কাজ করতে শুরু করে। আর তুইও আজকে সেটাই করেছিস। ম্যাম, আপনি কিন্তু আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন। বলছি আমি এমন কিছু করিনি, তারপর আমার কথা কেন শুনতে চাইছেন না? আমি কি আপনাকে বলেছিলাম আপনি আমাকে ভালোবাসেন? আমি তো বলেছি আপনার আমার সম্পর্কটা হওয়া সম্ভব না। তারপরও সবটা জানার পরও আপনি আমাকে কেন ভালোবেসেছেন? আমি তো আপনার থেকে দূরে সরে থাকতে চাই, কিন্তু বারবার আপনি আমাকে নিজের কাছে টেনে নেন। আমি জানতাম একটা সময় আপনি আমাকে ভুল বুঝবেন, কারণ আমি গরিব। আমি যদি কোনো ভুল নাও করি, হয়তো আপনি উল্টাপাল্টা একটা কিছু দেখতে গেলে কখনো এমন করে আমাকে ভুল বুঝবেন।
আর আজকে তেমনটাই হয়েছে, কারণ আমি সবার সাথে একটু ফ্রি মাইন্ডে কথা বলি তো, ওই জন্য আপনি ভেবেছেন আমি ওই মেয়েটার সাথে উল্টাপাল্টা কিছু একটা করেছি। দেখেন ম্যাম, আমি তেমন কিছু করিনি। তোদের মতো ছেলেকে আমার চিনতে আর বাকি নেই। তোদের যে মেয়েদের শরীরে স্পর্শ করে কতটা শখ সেটা আমার জানতে বাকি নেই। তোকে আমি বলেছিলাম না আমি তোকে সব দিতে রাজি আছি? তারপরেও তুই এমন একটা কাজ কেন করলি বল? ম্যাম, আপনি কিন্তু এবার বেশি বেশি বলে ফেলেছেন। আপনি আমার অফিসের বস বলে আমার সাথে এরকম বিহেভ করতে পারেন না, এমনভাবে আমাকে একটা মিথ্যা অপবাদ দিতে পারেন না। হ্যাঁ, আমি আপনার থেকে সম্মানে অনেক ছোট, তাই বলে আপনি আমাকে এমন একটা মিথ্যা অপবাদ দিতে পারেন না। তোর মুখ দিয়ে আবারও কথা বের হচ্ছে? তোকে ভালোবাসাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। ছোট লোক কোথাকার, এত বড় একটা অন্যায় করে বলছিস তুই কিছু করিসনি? আসলে তোকে সহজ সরল দেখতে মনে হলেও তোর মনের ভেতর যে এত বাজে একটা চিন্তাধারা আছে সেটা আমি ভাবতেও পারিনি। ঈশান কথাটা বলে শেষ করার আগেই তানিয়া ওকে কষে একটা থাপ্পড় মেরে দিল। সাথে সাথে ঈশান মাথাটা নিচু করে নিল আর তানিয়া বলতে লাগলো, ছোট লোক কোথাকার, তোর এত বড় সাহস তুই আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলিস? আমি তোর অফিসের বস, বসের সাথে কিভাবে কথা বলতে হয় তুই সেটা ভুলে গেছিস? ন্যূনতম কমন সেন্স তোর মধ্যে নেই? তোকে আর কতবার বোঝাতে হবে আমি তোকে ভালোবাসি, আমি তোর জন্য সব করতে পারি? আমি তোকে বলেছিলাম না আমার যা টাকা পয়সা আছে তোকে দিয়ে দেব? তারপরেও আমার শুধু তোর ভালোবাসাটা চাই। আর তুই কি করলি? একটা মেয়ের সাথে নিজের চাহিদা মেটানোর জন্য তাকে অফিসের মধ্যে কিস করলি। মেয়েদের শরীরে টাচ করার তোর অনেক ইচ্ছা, তাই না? আজকে তুই আমাকে যেইভাবে খুশি ইচ্ছা টাচ কর, তারপরেও তুই অন্য মেয়েদের কাছে যাবি না। এই না, আমার শরীরটা এখন তোকে দিয়ে দিলাম, তোর যা ইচ্ছা কর। তানিয়া কথাটা বলেই বুকের উপর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিল। ঈশান মাথা নিচু করে আছে, ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে যাচ্ছে। তানিয়া ঈশানকে ভালোবাসে, ঈশান সেটা খুব ভালোভাবেই অবগত, কিন্তু ঈশান নিজের অবস্থানের কথা ভেবে ওকে এত বেশি ভালোবাসার পরও ওর থেকে দূরে সরে থাকার চেষ্টা করে। আর আজকে সামনে একটা সিচুয়েশনকে তানিয়া উল্টাপাল্টা কিছু একটা ভেবে এমনভাবে সিন ক্রিয়েট করবে ঈশান কখনো ভাবতে পারেনি। ঈশান চোখের পানিগুলো মুছে নিয়ে বলল, ম্যাম, আপনি ঠিকই বলেছেন। আমি একটা পুরুষ মানুষ, আমার শরীরের চাহিদাটা একটু বেশি, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি বলে ওই মেয়েটাকে কিস করেছি। আপনি ঠিকই ভেবেছেন। আপনি আমাকে কেমন ভালোবাসেন আজকে সেটার প্রমাণ পেয়ে গেছি। আমি জানতাম আপনি যেভাবে আমাকে সন্দেহ করেন, সব সময় ভয় থাকেন আর চোখে চোখে রাখেন আমি উল্টাপাল্টা কিছু করতে পারি, তাতে যে কোনো সময় এমন কিছু হতে পারে। আর আজকে সামান্য একটা বিষয়টাকে আপনি এতদূর গড়িয়ে দিলেন, আমার ভাবতে অবাক লাগছে। আপনি কি না বলেন আমাকে ভালোবাসেন, আর সে আপনি বারবার আমাকে এতটা নিচে নামাচ্ছেন। আমি নাকি শরীরের চাহিদা মেটানোর জন্য আপনাকে বললেই আপনি আমার সাথে বেডে যেতেন। আমার ভাবতেই ঘৃণা লাগছে যে আমি ভেবেছিলাম আপনি আমাকে ভালোবাসেন, নিজের অবস্থানের কথা ভেবেই আপনার থেকে দূরে সরে থাকার চেষ্টা করছিলাম। আপনি আমাকে এতটা নিচে নামাবেন জানতে পারলে আমি আর আপনার সামনে আসতাম না। কিন্তু কি করব বলুন, অনেক গরিব তো, তাই একটা চাকরি যে আমার কাছে অনেক কিছু, কারণ চাকরির জন্যই আমি এখনও সবার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে আছি। না হলে বৃদ্ধ মা বাবাকে নিয়ে কবে যে রাস্তায় গিয়ে নামতে হতো জানা ছিল না। আপনি সেই প্রথম দিন থেকেই আমার উপর নজর রাখছেন। প্রথমে সন্দেহ করলেও একটা সময় অপমান করতে করতে এসে বলেছিলেন আপনি আমাকে ভালোবাসেন। তারপর বলতে আমি যেন অন্য কোনো মেয়ের সাথে কথা না বলি, তাদের দিকে না তাকাই। আমি সবটা মেনে নিয়েছিলাম। তারপর যখন ভাবতে শুরু করেছিলাম আপনি আমাকে ভালোবাসেন, তখনই আপনি সেটা প্রকাশ করেছিলেন। তারপর আমি আপনাকে একটু একটু করে নিয়ে ভাবতাম, কিন্তু ভালোবাসার মতো যোগ্যতা আমার নেই বলেই আপনার থেকে দূরে সরে থাকতাম। আর আজকে সামান্য একটা বিষয়টাকে আপনি এত বড় একটা পর্যায়ে নিয়ে দাঁড় করালেন, যার জন্য বাহবা দিতে হয় আপনার ভালোবাসাকে। ঠিকই বলেছেন, আমি একটা পুরুষ তো, আমার শরীরের উপর কন্ট্রোল থাকে না। ভুল করেছি ম্যাম, আপনাকে ভালোবাসতে পারিনি বলে, কারণ আমার
সেই যোগ্যতা নেই। আজকের পর না আপনি আমার এই মুখটা কখনো দেখতে পাবেন না, ভয় পাবেন না। আমি আর আপনাকে ডিস্টার্ব করব না, আপনার সামনে এসব রজলীলা চালাবো না। ঈশান কথাটা বলে তানিয়ার কাছে গিয়ে তারপর ওর দিকে না তাকিয়ে ওর শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে দিল। তারপর চোখের পানি ফেলতে ফেলতে রুম থেকে বেরিয়ে গেল। তানিয়ার কথাতেই হয়তো আপনারা এতক্ষণ বুঝে গেছেন ঈশান ওকে পছন্দ করত, কিন্তু নিজের অবস্থানের কথা ভেবে তানিয়ার দিকে এগোতে চায় না। আর তানিয়া আজকে উল্টাপাল্টা কিছু একটা ভেবে নিয়ে তারপর এমনভাবে ওর সাথে সিনকেট করবে সেটা ভাবতেও পারেনি ঈশান। আর অফিসের বস তানিয়া যতটা রাগী তাতে ঈশান জানে সম্পর্ক হওয়া সম্ভব না, কিন্তু তানিয়া যে হুটহাট করে ওর প্রতি দুর্বল হয়ে পড়বে, ওকে ভালোবেসে ফেলবে, এটা ঈশানের জানা ছিল না। কিন্তু আজকে যে ম্যাডাম হুটহাট করে এমন কিছু একটা দেখবে আর এমন ভুল বুঝবে, এটা ঈশানের কল্পনার বাইরে ছিল। তো ঈশানের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আর ও বেরিয়ে যেতেই এবার তানিয়া গিয়ে নিজের চেয়ারে বসে পড়ে আর ফুপিয়ে কান্না করে দিয়ে বলতে শুরু করে, জীবনে যাকে বেশি বিশ্বাস করেছি সেই আমাকে ঠকিয়েছে। আজকে দ্বিতীয়বার বুঝতে পারলাম যে মানুষ যতটা ভালোবাসা দেখায় ততটা ভালোবাসে না। তুমিও সেই একই কাজ করলি ঈশান। তোমাকে আর সবার মতো সহজ সরল ভেবেই ভালোবেসেছিলাম। কি ছিল না আমার? ওই মেয়েটার থেকে কি আমি দেখতে ভালো না? ওই কি খুব সুন্দর? আমার মধ্যে কি এমন নেই যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারলে না? শেষ পর্যন্ত ওই মেয়েটার কাছে তোমাকে যেতে হলো। আজকের পর থেকে তুমি শুধু আমার রাগী চেহারাটাই দেখলে। আসলে মানুষ ঠিকই বলে, যার স্থান যেখানে থাকে সেখানেই রাখতে হয়, মাথায় তুলতে নেই। আজকে তুমি সেটাই করলে। অন্যদিকে ঈশান চোখের পানি ফেলতে ফেলতে তানিয়ার রুম থেকে বের হলো। এর মাঝে সেই মেয়েটা অর্থাৎ ঈশানের কলিগটার সাথে ওর দেখা হলো। কলিগ ওর চোখে পানি দেখেই বলতে লাগলো, ঈশান, কি হয়েছে তোমার? তুমি কান্না করছো কেন? ম্যামকে দেখলাম, উনি অনেক রেগে আছে। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, তাই না? না না, কিছুই হয়নি, চোখে কি যেন পড়েছে, ওই জন্য এমন হয়েছে। আমি সব জানি। ম্যাম তোমাকে ভালোবাসে, আর তখন আমাদের ওইভাবে দেখে হয়তো উল্টাপাল্টা কিছু একটা ভেবেছে। আমি ম্যামকে বোঝাচ্ছি, তুমি প্লিজ কান্নাকাটি করো না। না না, কাউকে কিছু বোঝাতে হবে না, প্লিজ তুমি এই বিষয়ে ম্যামকে কিছু বলতে যেও না। ওনাকে শত বললেও উনি আর এখন বিশ্বাস করবে না। আমিও চাই না যে আমাকে এত বেশি অবিশ্বাস করে তাকে এসব বিশ্বাস করাতে। ঈশান নিজের কেবিনের দিকে চলে গেল আর লামিয়া তানিয়ার কেবিনের সামনে এসে পড়ল। লামিয়ার কথাতে তানিয়ার চোখ জোড়া মুছে নিয়ে বলতে লাগলো, ও তুমি আসো। লামিয়া গিয়ে তানিয়া ম্যামের সামনে দাঁড়ালো। খেয়াল করলো তানিয়া কান্না করে নিজের অবস্থা খারাপ করে ফেলেছে। তখনও বলতে লাগলো, ম্যাম, আসলে আমি আপনাকে ঈশান তোমাকে পাঠিয়েছে, তাই না? ওর নামে সাফাই করতে বলেছে। দেখো, আমি জানি তোমাদের মাঝে কি সম্পর্ক, আর তোমরা তখন কি করছিলে সেটা আমি জানি। আমাকে এই বিষয়ে কিছু বোঝাতে এসো না। ম্যাম, আপনি ভুল বুঝছেন। প্লিজ আমার কথাটা শুনুন। আমি কোনো ভুল বুঝছি না, আর আমি তোমার কাছ থেকে কোনো সাফাই শুনতে চাই না। তুমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, আর ওর বিষয়ে আমাকে কিচ্ছু কখনো বলতে আসবে না। ও কেমন আজকে আমার সেটা জানা হয়ে গেছে। ওর কাজই হচ্ছে মেয়েদের পেছনে ঘোরা আর তাদের সাথে এরকম ফষ্টি নষ্টি করে বেড়ানো। ম্যাম, আপনি ভুল জানেন। তুমি আমার মুখের ওপর কথা বলো। আমি কিন্তু অফিসের বস, সেটাকে তুমি ভুলে যাচ্ছ? ম্যাম, আপনার উপর দিয়ে কথা বলার জন্য সরি, তবে একটা কথা কি জানেন তো, আপনি আজকে থেকে ভুল বুঝে এইভাবে কষ্ট দিলেন না, সেই মানুষটা আপনাকে খুব বেশিই ভালোবাসত। আপনি সেটা বোঝার চেষ্টাও করলেন না, আর আজকে সামান্য একটা বিষয়কে আপনি এত গভীর করে ফেললেন। দেখো, এই বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না, তাই তোমার আমাকে কোনো সাফাই করতে হবে না ওর বিষয়ে। ওর মতো একটা দুশ্চরিত্র লম্পটের বিরুদ্ধে কোনো কথা আমি শুনতে চাই না। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। হ্যাঁ ম্যাডাম, এটা আপনার অফিস, আর আপনি যা বলবেন আমাকে তাই শুনতে হবে। আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কথা কি জানেন তো, আপন মানুষগুলোর কাছে থাকতে না মানুষটাকে মূল্য দিতে জানে না। তাই এমন কোনো কাজ করবেন না যার জন্য আপনার নিজেকে কষ্ট পেতে হয়। পরে সত্যতা জানতে পারলে কিন্তু অনেক বেশি পস্তাতে হবে আপনাকে। লামিয়া কথাগুলো বলে বেরিয়ে গেল।
তানিয়া বুঝতে পারল না লামিয়া ওকে কি বোঝাতে চাইলো। অন্যদিকে লামিয়া ঈশানের কেবিনের সামনে আসতেই দেখলো ওর চোখ দিয়ে এখনো পানি পড়ছে। তখন লামিয়া এসে ওর কেবিনের সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আর কত নিজেকে ভেবে কষ্ট দিবে? একবার তো বলতে পারতে ম্যামকে। আমি বলতে গেলাম, তাও ম্যাম আমার কোনো কথা শুনলো না, শুধু শুধু তখন আমাদেরকে দেখে উল্টাপাল্টা কিছু একটা ভেবে নিল। লামিয়া ফ্যাল ফ্যাল করে ঈশানের মুখের দিকে তাকিয়ে রইল। তখনও একটু হাসার চেষ্টা করে বলল, কি হলো যাও? তোমাকে যত দেখি তত বেশি অবাক হয়ে জানো। আর ম্যাম আজকে যেই ফুলটা করলো এর জন্য ওনাকে পস্তাতে হবে, উনি অনেক কষ্ট পাবে দেখো। প্লিজ ওরকম কোনো কথা বলো না। উনি বুঝতে পারেননি, কিন্তু ঠিক একটা সময় বুঝতে পারবে। আর আমি চাই না উনি এই ভুলটার মধ্য থেকে বেরিয়ে আসুক। তাতে উনি হয়তো আমাদের মাঝে অন্য কিছু সৃষ্টি করতে চাইবে। আমি চাই না তেমন কিছু হোক। লামিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। আর ঈশান ভাবল যে কদিন এই অফিসে থাকতে পারবে, মনোযোগ দিয়ে কাজ করবে। আর তানিয়া ম্যাম ওর সাথে কথা বলার চেষ্টা করলেও ঈশান কথার কোনো জবাব দিবে না, মুখ বুজে সবটা সহ্য করে নিবে। চাকরিটা খুব কষ্ট করে ঈশানকে পেতে হয়েছিল, আর এখান থেকে যদি বের করে দেয় তাহলে বয়স্ক বাবা মাকে নিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। কথাগুলো ভেবেই কাজ করতে লাগলো। তো দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই পিয়ন ঈশানকে ডেকে নিয়ে গেল। তারপর আবারও ম্যামের কেবিনের সামনে গিয়ে বলল, কামিং ম্যাম। হ্যাঁ আসো। ঈশান গিয়ে তানিয়ার সামনে দাঁড়ালো। তানিয়া রাগি রাগি চোখে ঈশানের দিকে তাকালেও ও চোখ নামিয়ে নেয়। ম্যাম কিছু বলবেন? আসলেই তোর লজ্জা নেই তাই না? তানিয়া ম্যামের কথা শুনে ঈশান চুপচাপ রইল। বুঝতে পারল না এখন আবার কি অন্যায় করে ফেলল। তুই কি ভাবিস আমি কিছু জানি না? এখান থেকে যাওয়ার পর তোর লাইলির সাথে গিয়ে প্রেম আলাপ করছিলি, সেটা আমি খুব ভালো করে জানি। খুব হাসি পাচ্ছিল না আমার সামনে এরকম নাটক করে? তুই কি ভাবিস আমি কিছু দেখতে পাবো না? ঠিকই ধরেছেন ম্যাডাম, ওর সাথে আমার গভীর সম্পর্ক, অনেক দূর গড়িয়ে গেছে সম্পর্ক। এমনকি সামনে আমরা বিয়ে করতে চাইছি, জানেন তো। শোন, তোর এই রঙ্গলীলা না এখানে অন্তত চালাবি না। বাইরে গিয়ে যেখানে খুশি কর, তারপরও এখানে করতে আসবি না। যদি করিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। সরি ম্যাম, আপনি যেটা ভাবছেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো সবসময় ভুল ভাবি, কারণ আমি তো একটা ভুলের উপর আছি, তাই না? তোর মতো লম্পট দুশ্চরিত্রের মতো ভাবি না যে সব সময় মেয়েদের পেছনে পড়ে থাকতে হবে। কার শরীরে টাচ করতে পারলাম, কার গায়ে হাত দিতে পারি, এইটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। আমি তো তেমনটা ভাবি না, কারণ তোর মতো চিন্তা ভাবনা নিয়ে আমি চলি না। ঠিকই বলেছেন ম্যাম, আসলে ছেলে মানুষ তো নিজেকে কন্ট্রোল করতে পারি না, তাই নানা বাহানায় মেয়েদেরকে ছোঁয়ার ধান্দায় থাকি। আর আপনার ভয় করে না? আপনি আমাকে এভাবে একা রুমে ডেকে এনে কথা বলছেন, যদি আপনার কোনো ক্ষতি করে দেই? তোকে বলছি না আমার মুখে মুখে তর্ক করবি না। তোকে কি অফিস থেকে বের করে দিতে হবে? তাহলে সেটা বল। তোর কথাতেই আমি বুঝতে পারছি তোর এখানে কাজ করার ইচ্ছে নেই, তাই না? তুই কি ভেবেছিস এখান থেকে কি অন্য কোথাও চাকরিতে ঢুকে পড়বি? আমি তো সেই অবস্থা রাখবো না। তুই আমাকে চিনিস না, এইখান থেকে তোকে বের করে দিলে তোকে শেষ পর্যন্ত ভিক্ষা করে খেতে হবে। আমি তো এমন অবস্থা করতে পারি। আমি জানি ম্যাডাম, আপনি বড়লোক মানুষ, আপনার অনেক ক্ষমতা। আমার মতো সাধারণ মানুষ কি আপনার সাথে পেরে উঠবে বলেন? আমি চাই না চাকরিটা হারাতে। আপনি বলেন আমাকে কি করতে হবে? আমি ভুল করেছি, আপনার কথার জবাবগুলো দিয়ে এমনটা আর কখনো হবে না। মনে থাকে জানো কথাটা। আর শোন, এরপর যদি দেখি অফিসের মধ্যে এইসব রঙ্গলীলা চলছে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঈশান মাথাটা নিচু করে রইল। তানিয়া আরও কিছুক্ষণ ওকে বকাঝকা করে তারপর এক গদ্য ফাইল ধরিয়ে দিয়ে বলতে লাগলো, আজকের মধ্যে এই ফাইলগুলো কমপ্লিট করবি, আর যদি না হয় তাহলে বাসায় যেতে পারবি না। ঈশান খেয়াল করে দেখলো 5টা ফাইল আছে, আর যে সময় আছে তাদের সর্বোচ্চ 1টা কি 2টা ফাইল কমপ্লিট করা যাবে, তাও অফিস টাইম পার হয়ে যাবে। এত কাজ দেখে ঈশান বলতে লাগলো, ম্যাম কিন্তু এই কাজগুলো করতে তো প্রায় 1.5 দিন সময় লাগবে, আর আপনি আমাকে। জাস্ট শাট আপ।
তোমাকে বলছি না আমার মুখের উপর তর্ক করবে না। তোমার সাহস কি করে হয় তুমি তারপরেও এরকম কথা বলতে শুরু করো? কিন্তু ম্যাম, এখন তো আর মাত্র 1.5 ঘন্টা সময় বাকি আছে অফিস টাইম। এর মধ্যে এতগুলো ফাইল কমপ্লিট করা সম্ভব না। আপনি আমাকে একদিন সময় দিন, আমি কথা দিচ্ছি সবগুলো ফাইল কমপ্লিট করে দিব। তার বেশি মরার পাকনা গজিয়েছে না? এই অফিস থেকে তোকে বের করতে হবে। আমি তো সেটাই বুঝতে পারছি। না হলে তুই আমার মুখে মুখে বারবার তর্ক করতি না। তোকে যেটা বলেছি সেটা কর। এখানে কাজ করতে হলে মনোযোগ দিয়ে করতে হবে। যে সময়টা ওই মেয়েটার পেছনে দিস সেই সময়টাই কাজগুলোর পেছনে দিলেই হয়ে যাবে। এখন কথা না বাড়িয়ে এখান থেকে যা। আর খবরদার, কাজ শেষ না হওয়া পর্যন্ত যদি অফিস থেকে যদি বের হয়েছিস তাহলে আমি তোর কি হাল করব নিজেও জানি না। ঈশান আর কোনো কথা না বলে একবার তানিয়ার মুখের দিকে তাকিয়ে তারপর ফাইলগুলো নিয়ে বেরিয়ে পড়ল। টেবিলে এসে তাড়াহুড়ো করে ফাইল খুলে কাজ করতে শুরু করলো। যেই ভাবা সেই কাজ। অফিস টাইম শেষ হওয়ার আগ পর্যন্ত একটা ফাইল শেষ তো হলো, আরেকটা ফাইলের কিছু অংশ দেখা হলো, কিন্তু মাঝে অফিসটা শেষ হয়ে গেল। তখন সবাই বেরিয়ে যেতে গেলে লামিয়া এসে বলতে লাগলো, কি হলো, তুমি যাবে না? যেতে তো চেয়েছিলাম, কিন্তু রাগ করে ম্যাম আমাকে এতগুলো ফাইল ধরিয়ে দিল। তুমি যাও, আমি দেখি ফাইলটা শেষ করে তারপর অফিসের বসকে ফোন করে বাসায় চলে যাব। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। লামিয়া বুঝতে পারছে ম্যাম আজকের এই ঘটনার পর থেকে ঈশানকে প্রচণ্ড পরিমাণ ইগনোর আর অবহেলা করতে শুরু করবে, আর যখন খুশি যেখানে খুশি ওকে এভাবে কষ্ট দিতে থাকবে। ঈশান কাজ করতে লাগলো। 20 মিনিট পার হতেই বাসার নাম্বার থেকে ফোন আসলো। রিসিভ করতেই আম্মু বলতে লাগলো, বাবা কোথায় তুই? আম্মু, আমি তো অফিসে, কাজ এখনো শেষ হয়নি। কেন, কিছু হয়েছে? হ্যাঁ মানে আসলে আমার ওষুধগুলো শেষ হয়ে গেছে, সকালে তোকে বলতে ভুলে গিয়েছিলাম। তুই কি একটু এনে দিবি পাপা? হ্যাঁ আম্মু, এখনই নিয়ে আসছি। আমি আধা ঘন্টার মধ্যে বাসায় চলে আসছি। আম্মু ফোনটা রেখে দিতেই ঈশান আর দেরি না করে ফাইলগুলো রেখে তারপর কিছু একটা ভেবে অফিস থেকে বেরিয়ে গেল। ফার্মেসি থেকে আম্মুর ওষুধগুলো নিয়ে বাসায় ফিরতে ফিরতে রাত 8টা বেজে গেল। বাসায় এসে কলিং বেল দিতেই আম্মু গিয়ে দরজা খুলে দিল। ঈশান আম্মুর হাতে কিছু ফাইল আর কিছু ফল ধরিয়ে দিয়ে বলতে লাগলো, আম্মু, আব্বু কোথায়? আব্বুর শরীর ঠিক আছে তো? হ্যাঁ রে বাবা ঠিক আছে। তোর আসতে এত দেরি হলো কেন? তোকে বলছি না অফিস শেষ করে তুই তাড়াতাড়ি বাসায় চলে আসবি? আমার তোকে নিয়ে সব সময় টেনশন হয়, তুই কেন বুঝতে পারিস না? আম্মু, আসতে তো চাই, কিন্তু কি করব বলো, আজকে অফিসে অনেক কাজের চাপ ছিল, তাই আর আসতে পারিনি। আম্মু ঈশানের হাত থেকে ব্যাগটা নিতে গেলে তখন ঈশান বলতে লাগলো, তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি রুমে যাচ্ছি ফ্রেশ হতে। তুমি খাবার দাও, আমার খুব খিদে পেয়েছে। নাকি রান্না হয়নি এখনো? হ্যাঁ হয়েছে। বাবা তোর খুব কষ্ট হয় না রে? আম্মু, এতে আবার কষ্ট কিসের? আব্বু আম্মুর জন্য কিছু করতে পারছি আর তোমাদের পাশে থাকতে পারছি, এটাই তো আমার কাছে অনেক। তোমরা তো আমার থেকে এটুকুই চেয়েছিলে, সারা জীবন আমার জন্য কষ্ট করে এসেছো। এখন আমি যদি তোমাদের জন্য এইটুকু না করতে পারি তাহলে কেমন ছেলে হলাম বলো? ঈশান একটু হাসার চেষ্টা করে রুমে চলে আসে। একটা দীর্ঘশ্বাস ফেলে তারপর ওয়াশরুমে গিয়ে একদম গোসল শেষ করে তারপর বের হয়। দেখে আম্মু রুমে এসে বসে আছে। তখন আম্মুকে নিয়ে খাবার টেবিলে যায়। খাবার খাওয়ার সময় আম্মু খেয়াল করলো ঈশানের মুখে কিছু একটা দাগ দেখা যাচ্ছে। তখন উনি বলতে লাগলো, কিরে বাবা তোর মুখে ওই দাগটা কিসের? মনে হচ্ছে কেউ থাপ্পড় মেরেছে। কই না তো, আসলে আমি হয়তো নিজেই থাপ্পড় দিয়েছিলাম। সে আবার কেমন কথা? নিজেকে কেউ এইভাবে থাপ্পড় মারে নাকি? কি হয়েছে বলতো? এবার ঈশান আব্বুর দিকে তাকিয়ে দেখলো আব্বু কি যেন একটা ভাবছে। তখন ঈশান বলে, আব্বু, তোমার কি শরীর খারাপ? তুমি আমাকে বলতে পারো, না হলে আমি তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো। দেখো, এখন তোমরাই আমার সব। তোমাদের কোনো কষ্ট হলে আমার খারাপ লাগবে, সবটা আমাকে বলবে, কোনো বিষয়ে সংকোচ করবে না। না রে বাবা, আমার কোনো কষ্ট হচ্ছে না। তুই তো আগের সপ্তাহে ডাক্তার দেখিয়ে দিয়েছিস,
এখন আমি ঠিক আছি। তোর আম্মুর শরীরটা বেশি ভালো যাচ্ছে না। তোমাকে তো বলেছি এত হাত পুড়িয়ে রান্না করতে হবে না, একটু রেস্ট নিলেই তো পারো। সব সময় বাসার কাজে এত কি ব্যস্ত থাকা লাগে বলো? আমি হাত পুড়িয়ে রান্না না করলে তুই খাবি কি করে? তাছাড়া এখনো তো বিয়েটা করলি না। সে কবে থেকে বলছি বিয়েটা করো, চাকরি পেয়েছিস 2-3 বছর হয়ে গেল, কিন্তু এখনো আমার কথাটাই রাখছিস না। তোর আম্মু ঠিকই বলেছে। আমিও ভাবছিলাম তুই বাসায় আসলে আজকে এই কথাগুলো বলবো। তুই আমাদের কোনো কথাই রাখতে চাস না। কাজের ব্যস্ততা দেখিয়ে, বাহানা দেখিয়ে দূরে সরে থাকতে চাস। বলছি কি, বিয়ে কর বাবা। এখন তোর আম্মুর শরীরটা বেশি ভালো যাচ্ছে না। আব্বু, তোমাদের বলছি না এসব কথা কখনো বলবে না, তোমাদের কিছু হবে না। 1000 বছর আয়ু তোমাদের। এসব কথা কখনো বলবে না। আর আমাকে এত তাড়াতাড়ি বিয়ে করতে হবে কেন? তাহলে আর কি, আমাকে ওই হাত পুড়িয়ে রান্না করতে হবে? তাহলে বারণ করিস কেন? একদম আর বারণ করতে পারবি না। যতদিন তুই বিয়ে না করবি ততদিন কাজগুলো আমাকেই করতে হবে। তাই আর ভুলেও আমাকে বারণ করবি না। এখন কথা না বলে চুপচাপ খা। আমার কথাতে ঈশান কোনো জবাব দিতে পারল না। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলো। ঘুমাতে ইচ্ছে হলো, কারণ শরীরটা অনেকটাই ক্লান্ত। সারাদিন কাজের উপর দিয়ে যেতে হয়েছে, তার উপর ম্যামের একগাদা কথা শুনতে হয়েছে। সব মিলিয়ে শরীর মন কোনোটাই যেন আর সায় দিচ্ছে না। তারপরও ভাবলো ঘুমালে চলবে না, তাই সারা রাত জেগে রইল আর কাজ করতে লাগলো। ভোর রাতের দিকে একটু চোখটা লেগে আসলে তখন ঘুমিয়ে পড়ল। তারপর আম্মুর ডাকে ঘুম ভাঙতেই উঠে দেখলো অফিসে একটু লেট হয়ে যাচ্ছে, তাই তাড়াহুড়ো করে কোনো রকমে ফ্রেশ হয়ে না খেয়ে বেরিয়ে গেল। আম্মু বলল, কিরে বাবা, খাবি না? তুই এইভাবে বেরিয়ে যাচ্ছিস যে? আম্মু, এখন খেতে গেলে সর্বনাশ হয়ে যাবে। আমি ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিব, তোমরা খেয়ে নাও। আমি জানি তোমরা আমার জন্য অপেক্ষা করে বসে আছো। আর দেখো, তুমি বেশি টেনশন করো না আমার জন্য। আমি ঠিক সময় বাসায় ফিরে আসব। ঈশান কথাগুলো বলতে বলতে বাসা থেকে বেরিয়ে গেল। এবার আম্মু কিছু একটা ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল। অফিসে পৌঁছাতে পৌঁছাতে 10 মিনিট লেট হয়ে গেল। কেবিনে গিয়ে বসতেই পিয়ন এসে বলতে লাগলো, বাবা, তোমাকে ম্যাডাম ডেকেছে। আচ্ছা চাচা, তুমি যাও, আমি আসতেছি। ম্যাডাম এক্ষুনি যেতে বললো, না গেলে রাগ করবে। ঈশান দীর্ঘ নিঃশ্বাস ফেলে ব্যাগটা রেখে তারপর আইডি কার্ডটা গলায় ঝুলিয়ে দিয়ে তানিয়া ম্যাডামের রুমের সামনে গিয়ে বলল, মে আই কামিং ম্যাম? হ্যাঁ আসো, এসে আমাকে উদ্ধার করো। ম্যামের কথাতে ঈশান বুঝে গেল আজকে কপালে কষ্ট আছে, তাই গিয়ে ম্যাডামের সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, ম্যাম বলুন। এখন কয়টা বাজে? 9টা 15 মিনিট। আমি সেটা জানি। এই 15 মিনিট তুমি কোথায় ছিলে? ম্যাম, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল। জাস্ট শাট আপ। তোমাকে আমি জিজ্ঞেস করিনি তুমি ঘুমিয়েছিলে নাকি অন্য কিছু করছিলে। তোমাকে আমি বলেছি না আমার মুখের ওপর কথা বলবে না। একে তো লেট করে আসছো, তার উপর কালকে যে কাজগুলো দিয়েছিলাম সেগুলো কমপ্লিট না করে অফিস থেকে বেরিয়ে গিয়েছো। আসলে ম্যাম। আবারও আমার মুখের ওপর কথা বলো? তোমার সাহস কি করে হয় অফিস থেকে বেরিয়ে যাওয়ার? তোমাকে বলেছিলাম তুমি কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত অফিস থেকে এক পাও নড়বে না। তোমার মনে হয় এই অফিসে কাজ করার ইচ্ছে নেই, তাই না? আমি আজকেই আব্বুকে সবটা বলবো। আমি বুঝতে পারছি তোমার খুব পাকনা গজিয়েছে, তাই না? আমার মুখের উপর তর্ক করো, তার উপর আমি কাজ দিয়েছি সেগুলো করনি। আসলে তোমার লজ্জা শরম বলতে কিছুই নেই। লম্পট দুশ্চরিত্র ছেলে কোথাকার। বাইরে গিয়ে অন্য মেয়েগুলোর সাথে লটর পটর করতে পেরেছো, আর এখন কাজগুলো করতে তোমার খুব কষ্ট হয়েছে, তাই না? ম্যাম, আমি কোথাও যাইনি, আমি বাসায়। ঈশান কথাটা শেষ করার আগেই তানিয়া ম্যাম ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। ঈশান জানে এটা ম্যাম ইচ্ছে করেই করেছে, ওর উপর রাগ করে। কালকের ওই বিষয়টা নিয়ে ম্যাম প্রচণ্ড পরিমাণে রেগে আছে। তানিয়া এতটা রাগী ছিল না, কিন্তু কালকে বিষয়টা হওয়ার পর থেকেই বারবার ওর উপর রাগ দেখাচ্ছে।
ঈশান কিছু বলে ওঠার আগেই তানিয়া ওর শার্টের কলার ধরে খুব শক্ত কণ্ঠে বলতে লাগলো, আমার মুখের উপর দিয়ে তুই আর কথা বলবি না। তোকে বলছি না, এরপর আর একটা কথা যদি তোর মুখ দিয়ে বের হয় না, লাথি মেরে এই অফিস থেকে বের করে দিব। তোকে বলছি তুই কথা বলবি না। আমি যখন কথা বলি তার মধ্যে বাধা দিবি না। তুই তারপরও সেটাই করিস। তোকে অফিসের কাজ করে যেতে বলেছি, আর তুই কেনা শেষ পর্যন্ত আমার কথা অমান্য করে চলে গেছিস। এখন তোর কাজগুলো কে করবে? তোর বাবা। ম্যামের কথাতে ঈশানের মাথাটা গরম হয়ে গেল। তারপর তানিয়াকে থাপ্পড় মারার জন্য হাত উঠাতে গিয়েও উঠালো না। না হলে আজকে বুঝিয়ে দিত যে এরকম একটা কথা বলার ফল কি হতে পারে। ঈশান কলাটা ছাড়িয়ে নিয়ে তারপর তানিয়ার কেবিন থেকে বেরিয়ে গেল। তানিয়া নিজের কেবিনে থেকে ফাইলগুলো এনে অনুমতি না নিয়েই আবার তানিয়ার কেবিনে ঢুকে ওর টেবিলের উপর ফাইলগুলো রাখলো। ঈশান কিছু বলার আগে তানিয়া বলে উঠল, তোর সাহস কি করে হয় তুই আমাকে ইগনোর করে চলে যাস? তার উপর আমার অনুমতি ছাড়াই আমার কেবিনে ঢুকিস? ম্যাম, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন। তোর সাহস কি করে হয় আবারও আমার মুখের উপর কথা বলিস? আর আমি ভুল করেছি সেটা বোঝাতে চাইছিস তুই? ম্যাম, আমি না হয় ভুল করেছি অফিস থেকে গিয়ে আপনার কাজগুলো না করে দিয়ে, কিন্তু আপনি সবটা না জেনেই আগেই আমাকে এসব উল্টাপাল্টা কথা বলছেন। আমি তো বলিনি আমি আপনার কাজগুলো করিনি। আপনি আগে সবটা দেখবেন, তারপর বলবেন। আপনার এখানে প্রত্যেকটা ফাইলের কাজ করা আছে। আর অফিস থেকে বেরিয়ে গিয়েছিলাম কারণ আম্মুর ওষুধগুলো ফুরিয়ে গিয়েছিল। সময় মতো ওষুধ না গেলে অসুস্থ হয়ে যেত, তাই বেরিয়ে গিয়েছিলাম। এরপরও যদি আপনার ইচ্ছা হয় যে আপনি আমাকে অফিস থেকে বের করে দিবেন তো দিতে পারেন, আমার আর কোনো কিছু বলার নেই। কথাগুলো বলে ঈশান মাথা নিচু করে রইল। তানিয়া কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে তারপর ফাইলগুলো চেক করতে লাগলো। তারপর আবার কিছুক্ষণ ঈশানের দিকে তাকিয়ে থেকে বলল, যাও, এখন বাইরে যাও। আর একটা ফাইলে যদি ভুল থাকে না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঈশান কোনো কথা না বলে অফিস থেকে বেরিয়ে গেল। তারপর কেবিনে গিয়ে চেয়ারটায় বসে একটা দীর্ঘশ্বাস ফেলল। এর মাঝে লামিয়ে আসতে তখন ঈশান সিসিটিভির দিকে একবার তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, যতবার তুমি আমার কাছে আসবে ম্যাম, ততবার ভাববে আমি তোমার সাথে প্রেম করছি। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। লামিয়া চলে যেতে ঈশান কাজ করতে লাগলো। দুপুর টাইমে তানিয়া খেয়াল করলো লামিয়া বারবার ঈশানের কেবিনের দিকে ঘোরাঘুরি করছে। এমন কিছু দেখে তানিয়া প্রচণ্ড পরিমাণে রেগে গেল আর সাথে সাথে ঈশানকে ফোন দিল। তারপর ঈশানও ম্যামের কেবিনে গিয়ে মাথাটা নিচু করে দাঁড়ালো। তখন তানিয়া বলতে লাগলো, এত ভদ্রতা শিখলে কোথা থেকে? ম্যাম, আব্বু আম্মু শিখিয়েছিল সিনিয়র কারো কাছে আসলে অনুমতি নিয়ে আসতে হয়, তাই অনুমতি নিয়ে ঢুকলাম। এতেও কি দোষ হয়ে গেছে? এত বেশি কথা বলো কেন? হ্যাঁ, সরি ম্যাম। ওই দিনের পর তানিয়া যতবারই দেখে লামিয়া ওর সাথে কথা বলছে ততবারই ওর রাগটা যেন বেড়ে যায়। লামিয়া ভাবল ঈশানকে আরেকটু শাস্তি দেওয়া যাক, তাই বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল। ঈশানের বেশ অস্বস্তি লাগছিল তানিয়ার এরকম চাহনিতে, তাই বলতে লাগলো, ম্যাম, যদি কোনো কাজ করার থাকে তাহলে বলেন, আমি করে দিচ্ছি। তাও প্লিজ এভাবে আমার দিকে তাকিয়ে থাকবেন না, আমার অস্বস্তি লাগছে। তোমার সাহস হয় কি করে আমার সামনে এমন কথা বলার? তোমাকে বলেছি না আমি যা করতে বলবো তুমি সেটাই করবে। আর বলবো না ম্যাম। তানিয়া ভাবছিল ঈশানকে কি করে শাস্তি দেওয়া যায়। এর মাঝে ওর ফোনটা বেজে উঠল। তারপর ফোনটা রিসিভ করে কথা বলতে লাগলো। তানিয়া ম্যামের কথাতে ঈশান বুঝতে পারলো একটু পর হয়তো একটা মিটিংয়ে অ্যাটেন্ড করতে হবে। তানিয়া ফোনটা কেটে দিয়ে বলতে লাগলো, শোনো, একটু পর একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। এখনই সব ফাইল রেডি করো আর সবাইকে তৈরি হতে বলো। দুপুরের লাঞ্চটা করেই আমরা বেরোবো। ম্যাম, কে কে যাবে? কে কে যাবে? তোর লামিয়া, আমি, তুই আর ম্যানেজার। ম্যাম, লামিয়া আবার আমার হলো কবে থেকে? কেন? ওর সাথে তো লটর পটর ঠিকই করতে পারিস,
তার উপর যখন তখন কিস করিস, হাক করিস, ও তোকে আদর দেয়, তাহলে তোর হবে না কেন? ঈশান ম্যামের কথাই জবাব দিতে কেউ দিল না, চুপচাপ ওনার মুখের দিকে তাকিয়ে রইল। তারপর কিছু একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আচ্ছা ম্যাম, আমি তাহলে যাই, ফাইলগুলো রেডি করি। যা, কিন্তু বেশি দেরি হলে না তোকে একদম খুন করে ফেলবো। তো দুপুরের লাঞ্চটা করে তারপর ওরা অফিস থেকে 1 ঘন্টা দূরত্বে একটা রেস্টুরেন্টে গিয়ে এবং মিটিং অ্যাটেন্ড করলো। সেখানে প্রায় 2 ঘন্টার মধ্যে ঈশান খেয়াল করেছে ম্যাম রাগী চোখে বারবার ওর দিকে তাকিয়েছিল, কারণ ঈশান যতবারই অফিসের মেয়ে কলিগগুলোর সাথে হেসে হেসে কথা বলছিল, তার জন্য তানিয়া আরও বেশি রেগে যাচ্ছিল। তানিয়া বারবার রেগে ফুলছিল আর ভাবছিল, দাঁড়া লুচু, তোর লুচিগিরিটা গেল না তাই না? একবার অফিস থেকে বের হই তোর বাদরামি আমি বের করছি। লটর পটর পীড়িত করার না, মেয়েদের দেখলেই তাদের গায়ের ওপর ঢলে পড়তে ইচ্ছে করে। মিটিংটা শেষ হতে দে। নেহাত এখানে কয়েকজন সম্মানিত ব্যক্তি আছে, তাই তোকে কিছু বলতে পারছি না, নয়তো তোকে দেখিয়ে দিতাম মেয়েদের সাথে এরকম উল্টাপাল্টা কাজ করার কি পরিণাম হতে পারে। মিটিংটা শেষ করতে করতে বিকেল 4টে বেজে গেল। এর মাঝে মিটিং শেষ হতেই ডিলটা কনফার্ম হতেই সবাই সবার সাথে হ্যান্ডশেক করতে লাগলো। ফর্মালিটি পূর্ণর জন্য ঈশানও মেয়ে কলিগুলোর সাথে হ্যান্ডশেক করতে লাগলো হেসেই। এমন কিছু দেখে তানিয়া যেন রেগে ফায়ার হয়ে গেল। ও এসব সহ্য করতে না পেরে তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে গেল। লামিয়া বুঝতে পারলো ম্যাম কিসের জন্য রেগে গেছে। তো ঈশান সব ফাইলগুলো গুছিয়ে নিয়ে তারপর রেস্টুরেন্টের বাইরে আসতেই দেখলো সবাই গাড়িতে উঠে গেছে। তারপর ঈশান যখনই গাড়িতে উঠতে যাবে তখনই তানিয়া ম্যাম বলতে লাগলো, একদম গাড়িতে উঠবি না, ফাইলগুলো রেখে তুই গাড়ির পেছনে পেছনে আসবি। আচ্ছা ঠিক আছে, আমি একটা রিক্সা নিয়ে চলে আসছি। একদম বলছি না তুই আমার কথার অবাধ্য হবি না? তোকে বলছি আমার পেছনে পেছনে আসতে, তার মানে এই না যে তোকে অন্য গাড়ি নিয়ে আসতে বলেছি। তুই আমার গাড়ির পেছনে দৌড়াতে দৌড়াতে আসবি। না না, তোকে পেছনে রাখলে আবার কোনো মেয়ের সাথে লটর পটর করতে শুরু করবি, তার ঠিক নেই। তুই গাড়ির সামনে যাবি, আমি তোকে দেখে দেখে রাখবো। তুই দৌড়ে যাবি আর আমি তোর পেছনে পেছনে গাড়ি চালিয়ে আসবো। ম্যামের এইরকম কথাতে ঈশান প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে গেল আর অসহায় দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইল। এটাই হয়তো বাকি ছিল। লামিয়া কিছু বলতে যাবে তার আগে ঈশান বুঝতে পেরে ওকে ইশারায় থামিয়ে দিল। তখন ম্যাম আবার বলল, প্রেমটা বাসায় গিয়ে করিস, এখন চোখে চোখে কথা না বলে যেটা বলেছিস সেটা কর। আর যদি একটু লেট হয় না আমার থেকে আগে অফিসে পৌঁছাতে, তাহলে তোর খবর আছে। তো তানিয়া ঈশানকে রাগীভাবে কথাগুলো বলতেই ঈশান কোনো উপায় না পেয়ে ম্যামের গাড়ির সামনে দৌড়াতে লাগলো। তারপর কয়েক মিনিট দৌড়াতে দৌড়াতে পুরো হাঁপিয়ে যাচ্ছিল। তারপর তানিয়া যখনই গাড়ির হর্ন বাজাচ্ছিল আর জানালার গ্লাস নামিয়ে কথাগুলো রাগী কণ্ঠে বলছিল, তখন ঈশানও কোনো উপায় না পেয়ে দৌড়াচ্ছিল। লামিয়ার এমন কিছু দেখে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছিল। এমন কেউ নেই যে ম্যাডামের দিকে এরকম অবাক হয়ে তাকিয়েছিল না। ঈশানের দৌড়ের গতিটা যখনই কমে যাচ্ছিল তখন ও প্রাণপণে ছুটছিল। একটা সময় হাঁপিয়ে যাচ্ছিল, তখন তানিয়া ওকে দৌড়াতে বলছিল, আর যখনই থামছিল তানিয়া গাড়ি থেকে নেমে এসে ওকে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিচ্ছিল। ঈশান ওনার এরকম কর্মকাণ্ডই অবাক হয়ে যাচ্ছিল আর বলছিল, আরেকবার যদি থামিস না তাহলে কিন্তু গাড়ি দিয়ে পিষে দেব। দৌড়ে একদম অফিসের সামনে গিয়ে থামবি, তারপর আমার গাড়ির দরজা খুলে দিবি, না হলে কিন্তু তোর খবর আছে। ঈশানের ইচ্ছে করছে চিৎকার করে কান্না করতে, বলতে ইচ্ছে হচ্ছিল এ কেমন শাস্তি। তারপর কিছু বলতে পারলো না। চাকরিটা বাঁচাতে হবে তাই দৌড়াতে লাগলো, কিন্তু শরীর যেন আর সায় দিচ্ছিল না। পুরো 1 ঘন্টা দৌড়ানো কি করে সম্ভব? তাই মাঝের রাস্তায় একটু হাঁপিয়ে যেতেই তানিয়া প্রচণ্ড পরিমাণে রেগে গেল আর রেগে গিয়ে হুট করে ঈশানকে গাড়িতে ধাক্কা মেরে দেয়। সাথে সাথে ঈশান টাল সামলাতে না পেরে গিয়ে সামনে একটা গাড়ির সাথে ধাক্কা খায়
আর এত জোরে ওর কপালটা গিয়ে গাড়ির সাথে লাগে, যার জন্য কপালটা কেটে রক্ত পড়তে শুরু করে। এমন কিছু দেখে সবাই গাড়ি থামিয়ে দিয়ে তাড়াহুড়ো করে নেমে আসে। তানিয়া যেন এখনও রাগটা মেটেনি, তাই গাড়িতে বসে বসেই রাগে ফুলছিল। এর মাঝে লামিয়া দৌড়ে আসে, তারপর ঈশানকে ধরে ওঠালো। দেখলো ওর অবস্থা বেহাল দশা, কপাল থেকে অনবরত রক্ত গড়িয়ে যাচ্ছে। এমন কিছু দেখে লামিয়ার বলতে ইচ্ছে করছিল, উনি মানুষ নাকি অন্য কিছু। এবার ওকে থামিয়ে বলতে লাগলো, প্লিজ লামিয়া, কিচ্ছু বলার দরকার নেই। এটা হয়তো আমার কপালে ছিল। তুমি আমাকে একটু ধরে তোলো, আমি এমনিতেই ঠিক আছি। প্লিজ এখন কোনো কথা বলো না, আমার সাথে হসপিটালে চলো, তোমার অবস্থা খুব খারাপ। না না, এমনিতেই ঠিক আছি। শুধু একটু ধাক্কা লেগেছে, টাল সামলাতে পারিনি, তাই গাড়ির সাথে লেগে কেটে গেছে। এটাকে শুধু বলছো? এত জোরে ধাক্কা লেগেছে, পায়ের কোথাও ব্যথা পেয়েছো? হাত পা ঠিক আছে তোমার? আরে বাবা না, তেমন কিছু হয়নি। এটা আমার অভ্যাস আছে, ছোটবেলা থেকে এমন করে বড় হয়ে এসেছি, তাই এসব নিয়ে আমি ভাবি না। তুমি টেনশন করো না তো, আমি সবটা ম্যানেজ করে নিব। তানিয়া তারপরও গাড়ি থেকে নেমে আসলো। যখন অফিসে কিছু কলিগ এসে ঈশানকে ধরে জোরপূর্বক হসপিটালে নিয়ে গেল, তানিয়া সেখান থেকে সরাসরি অফিসে চলে গেল। তারপর কেবিনিকে বসতে ওর গিল্টি ফিল হতে লাগলো যে হুটহাট করে ঈশানের সাথে এরকম একটা ব্যবহার করাটা ঠিক হয়নি, কিন্তু ও নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারছিল না। তারপর টর্চার করতে থাকতো। আর যখন থেকে দেখেছি ঈশানকে অন্য মেয়ের সাথে এরকম কিছু করতে, তখন থেকে ও ঈশানকে কারোর সাথে সহ্য করতে পারে না, যার জন্য সবসময় ওকে এরকম শাস্তি দেওয়ার জন্য একের পর এক কাজ করাতেই থাকে। বেশ কিছুক্ষণ তানিয়া ভাবতে লাগলো কি একটা কাজ করে ফেলেছে। তখন ওর মনে হতে লাগলো, না না, আমি এটা কি করলাম? যে মানুষটাকে এত বেশি বিশ্বাস করতাম, ভালোবাসতাম, তাকে কিনা এমন করে কষ্ট দিলাম। ছি ছি, এটা আমি কি করে করতে পারলাম? ও তো না বুঝে এরকমটা করেছে, আর আমি কিনা ওর উপরে এমন করে প্রতিশোধ নিলাম। যখন থেকে কথাগুলো ভাবছে ওর প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে। ইচ্ছে করছে ঈশানকে বুকের সাথে জড়িয়ে ধরে বলতে ও ভুল করে ফেলেছে, কিন্তু কিন্তু কি একটা অন্যায় করেছে সেটা হয়তো পরে বুঝতে পারবে। অন্যদিকে ঈশানকে 2 ঘন্টা হসপিটালে রাখার পর তারপর রিলিজ করে দেয়। তখন ঈশান অফিসে গিয়ে ব্যাগটা নিয়ে যখন অফিস থেকে বের হতে যাবে, তখনই লামিয়া বলতে শুরু করে, ঈশান, অনেক মুখ বুজে সহ্য করেছ, এর জবাব তোমাকে দেওয়া উচিত। তুমি এখন চুপ করে থাকবে? দেখো, আমাদের মতো মানুষের জবাব দেওয়ার মতো ইচ্ছা থাকলেও সেটা দিতে নেই, জানো তো। কারণ সবার মুখে সব কথা মানায় না। এটা হয়তো হবারই ছিল, না হলে অনেকে এত ভালোবাসার পরও যেখানে বোঝাতে পারিনি, সেখানে উনি নাকি আমাকে ভালোবাসলে মানুষ মানুষের সাথে এরকম টর্চার করতে পারে বলো? উনি তো আমাকে ভুল বুঝেছে, যার জন্য এরকমটা করেছে। ওনাকে বোঝাতে হবে, আমি বলছি না অন্যকে কোনো শাস্তি দিতে, কিন্তু ওনাকে তো বোঝাতে হবে উনি ভুল করেছে। প্লিজ আমার সাথে চলো। আর উনি তোমাকে ভালোবাসে, সেদিন আমাদের ওইভাবে ভুলভাল দেখে রাগ করেছে, তাই তো এমন করছে। দেখেছো তো আমার কপালে কি ভালোবাসা জুটেছে। আর ভালোবাসাটা যদি এমন হতে পারে, তাহলে ইগনোরটা কতটা কষ্টের হতে পারে সেটা আমি শুধু ভেবে ফেলেছি। তুমি টেনশন করো না, আমি ঠিক আছি, আর কিছু বলতে হবে না। উনি আমাকে শাস্তি দিতে চাইছে তো, যত পারো শাস্তি দিক, তারপর আমি সবটা মাথা পেতে নেব। এর মাঝেই তানিয়া ঈশানকে সরি বলার জন্য ওর ক্যাবিন থেকে বেরিয়ে আসে। আর এসে ওদেরকে এভাবে কথা বলতে দেখে উল্টো আরও রেগে যায় আর বলতে শুরু করে, তোদের সাহস কি করে হয় এরপরও লটর পটর প্রেম করতে? আর তোকে এত শাস্তি দেওয়ার পরেও তুই এভাবে লুচুগিরি করে বেড়াচ্ছিস, তাহলে তোর চরিত্রটাই খারাপ। না হলে এইভাবে মেয়েদের সাথে লটর পটর প্রেম করতে পারতি না। ঈশান অসহায়ভাবে তানিয়ার দিকে তাকিয়ে আছে আর লামিয়া ওর দিকে বিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে। ও ভেবেছিল হয়তো তানিয়া সরি বলার জন্য এসেছে, কারণ ওর চেহারা দেখে তেমনটাই মনে হয়েছিল।
কিন্তু হুটহাট করে যে আবহাওয়ার মতো চেহারাটাও এভাবে পাল্টে ফেলবে সেটা জানা ছিল না। এবার লামিয়া বলতে শুরু করলো। ম্যাম, আপনার ব্যবহার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। একটা মানুষের সাথে এরকম ব্যবহার করতে পারে বলে তো আমি মনে হয় জানি না। আপনি কি করে পারছেন ওকে এইভাবে অবহেলা করে ইগনোর করতে? আপনি নাকি ওকে ভালোবাসেন, আর ঈশান তো আপনাকে ভালোবাসতো, তাহলে কেন ওর সাথে এরকমটা করলেন? তুমি চুপ থাকো, তুমি একদম কথা বলবে না। ওকে আমার সামনে যতই ভালো সাজানোর চেষ্টা করো, ও কখনোই আমার কাছে ভালো হতে পারবে না। ও যে একটা লুচু আর ক্যারেক্টারলেস সেটা আমি জানি। ম্যাম, আপনি হয়তো আজকে রাগের মাথায় ওর সাথে এরকমটা করেছেন, কিন্তু ভালোবাসার মানুষটা যখন দূরে চলে যাবে না, তখন বুঝতে পারবেন ভালোবাসা হারানোর যন্ত্রণা কতটা। ও আপনাকে এত বেশি ভালোবাসতো যেটা আপনাকে বোঝাতে পারেনি। আপনি সামান্য একটা মিথ্যের কারণে ওকে বারবার এভাবে অপমান করে অবহেলা করে যাচ্ছেন, আর আজকে এমন করে কষ্ট দিলেন যার জন্য হয়তো একটা স্বপ্নায় আপনি এরকম করে অবহেলা করতে করতে ওর মন থেকে মুছে যাবেন। আর যখন বুঝতে পারবেন সেদিন আমাদের কোনো ভুল ছিল না, আপনার দেখার ভুল ছিল, তখন আপনি অনেক বেশি পস্তাবেন। তুমি কি ভাবো আমি কিছু বুঝি না? আমার চোখের আড়ালে তোমরা কি কি করো আর না করো সেটা আমি সবই দেখি। আর তোমরা যদি ভেবে থাকো আমি ভুল দেখেছি আর আমাকে এসব ভুলভাল বুঝিয়ে দেবে, তাহলে সেটা তোমাদের ভুল ধারণা। দেখো, এইসব কথা আমাকে আর কখনো বলতে আসবে না। আমি যেটা দেখেছি সেটা সত্যি সত্যি দেখেছি, আমাকে কিছু বোঝাতে হবে না। আর তুই অফিসের মধ্যে যদি আর একবার এসব করতে শুরু করিস না, তাহলে লাথি মেরে তোকে অফিস থেকে বের করে দেব। আজ হলেও আমার চাকরিটা থাকবে না, কাল হলেও থাকবে না। আপনি হয়তো দুদিন আগে কিংবা পরে আমাকে বের করে দিবেন। শুধু একটা কেন গড়ে আছি জানেন? এই চাকরিটা অনেক কষ্টে পেয়েছিলাম। এটা চলে গেলে আব্বু আম্মুকে নিয়ে রাস্তায় নামতে হবে। বয়স্ক বাবা মার দায়িত্ব আমার, ওই জন্য আর ছেড়ে যেতে পারি না। আপনার মতো বড়লোকের সন্তান হলে কবেই ছেড়ে চলে যেতাম। তো যা, তোকে এত ইমোশনাল কথা বলতে কে বলেছে? তুই কি ভাবিস এইসব বলে আমাকে নরম করতে পারবি? কখনো না। তোকে আমি হাড়ে হাড়ে চিনি, আমি তোকে কখনো ক্ষমা করব না। তুই শুধু দেখে যা আমি এরপর তোকে আরো কি শাস্তি দেই। ম্যাম, ভাববেন না গরিবরা তৈরি হয়েছে বড়লোকের থেকে অবহেলার শাস্তিটা পাওয়ার জন্য। ওইটা আমার অভ্যাস আছে, ছোটবেলা থেকে অবহেলিত হতে হতে এসেছি। যেখানে বন্ধুদের কাছেই অবহেলিত হয়েছি, আপন মানুষগুলোর কাছেই হয়েছি। শুধুমাত্র গরিব নামটা আমার সাথে জড়িত আছে বলে সেখানে আপনি আর কি আমাকে অবহেলা করবেন? শোন, আমার সামনে ন্যাকামি করার চেষ্টা করবি না, আর যদি করিস তাহলে লাথি মেরে অফিস থেকে বের করে দিব। তুই আমাকে চিনিস না, তোকে আমি হাড়ে হাড়ে টের পাইয়ে দিব আমার সাথে পাঙ্গা নেওয়ার পরিণাম কি হতে পারে। লামি কিছু বলতে গেলে ঈশান ওকে থামিয়ে দিয়ে তারপর অফিস থেকে বেরিয়ে গেল। তানি এসেছিল ঈশানের সাথে কথা বলতে, কিন্তু এর মাঝে আবার এমন কিছু দেখেই হুটহাট করে মাথায় রাগ উঠে গেল। তো ঈশান বাসায় যাওয়ার পর আম্মু ঈশানের কপালে ব্যান্ডেজ দেখে অনেক উত্তেজিত হয়েও যায় আর বলতে শুরু করে, এ কি, তোর কপাল কি হয়েছে বাবা? এত বড় ব্যান্ডেজ? আম্মু, তুমি উত্তেজিত হয়েও না তো, তেমন কিছু হয়নি, এই একটু লেগেছে আর কি। একটু লেগেছে? একটু লাগলে এত বড় ব্যান্ডেজ করতে হয়? আমার মনে হচ্ছে কেউ তোকে মেরেছে। বাবা বল, আমাকে কি হয়েছে? আরে আম্মু, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? কে আবার মারতে যাবে? তুমিও না, এত ভয় পাও কেন সবসময় আমাকে নিয়ে? ঈশান কথাগুলো শেষ করতে পারল না। আম্মু এসে ওর মুখের পাশে হাত দিয়ে কান্না করে দিয়ে বলতে লাগলো, আমার একমাত্র ছেলের এরকম কিছু হলে আমার ভয় লাগবে না বল? তুই ছাড়া আমাদের কে আছে বল? আর তুই বলছিস তোর কিছু হয়নি? আমাকে বল কি হয়েছে? ঈশান ভাবতে লাগলো এখন কি বলবেন। যদি বলে দেয় অফিসের এই অবস্থা করেছে, তাহলে বলবে চাকরিটা ছেড়ে দিতে আর সবটা জানতে চাইবে, আর ঈশান আম্মুকে না বলেই থাকতে পারবে না। তাই ঈশান কথাগুলো ঘোরানোর জন্য বলতে লাগলো, না মানে আসলে ওই একটা গাড়ির সাথে একটু ধাক্কা লেগেছিল আসার সময়, তখন এরকমটা হয়েছে। টেনশন করো না, তেমন কিছু হয়নি।
এত বড় একটা ব্যান্ডেজ আর তুই বলছিস কিছু হয়নি, তোর অনেক কষ্ট হয়েছে তাই না রে বাবা? আম্মু আধা ঘন্টা যাবৎ কান্নাকাটি করলো। তারপর ঈশান অনেক বুঝিয়ে আম্মুর কান্নাটা থামাতে পারলো। আম্মুকে ধরে নিয়ে গিয়ে রুমে বসিয়ে দিল। আম্মুর এরকম কর্মকাণ্ডে ঈশান অবাক হয়ে যাচ্ছে। তার উপর বারবার ভাবছে যে ওর যদি কিছু হয় তাহলে হয়তো আব্বু আম্মু বেঁচে থেকে মরে যাবে। আর তানিয়া ম্যাম যা শুরু করেছে যে কোনো সময় ওর যে কোনো ক্ষতি করে দিতে পারে, কারণ আজকে যে কাজটা করেছিল অন্যদিন ওকে এরকম শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে না, তার কোনো ঠিক ঠিকানা নেই। ঈশান ভাবছে কি করবে। আব্বু এসে ওর এই অবস্থা দেখে বারবার জিজ্ঞেস করতে লাগলো। রাতে অনেকক্ষণ যাবৎ ঈশানের পাশে বসে রইল। তখনও বলতে লাগলো, আম্মু অনেক রাত হয়েছে, এখন যাও গিয়ে শুয়ে পড়ো, আমারও ঘুম পাচ্ছে। আমার ছেলের এই অবস্থা আর আমি কি ঘুমাবো? তুই কি করে ভাবলি এমনটা? তুই তো আব্বু আম্মু হোসনি এখনো, তাহলে বুঝবি কি করে যে আমার তোকে নিয়ে কতটা টেনশন হয়? বললাম তো আমার কিছুই হয়নি, সামান্য একটু লেগেছে। আর তার জন্য আজ 2-3টা ঘন্টা যাবৎ কান্না করে চলেছে। এখন যাও রুমে গিয়ে শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে, তোমার আবার শরীর খারাপ করবে। মাঝে মধ্যে এরকম একটু হওয়ার অভ্যাস তো আছে। তাছাড়া ছোটবেলায় কত কেটে ছিলে গেছে, তাতেই কিছু হলো না। আর এখন তো বড় হয়েছি। খুব বড় হয়ে গেছো তুমি তাই না? আব্বু আম্মুর কাছে কখনো ছেলে মেয়ে বড় হয় না, তুমি সেটা জানো না? জানি আম্মু, এখন যাও গিয়ে শুয়ে পড়ো। আর যদি না যাও তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। আম্মু যেতে চাইছিল না, তাই ঈশান এরকম একটা কথা বলল। তারপর আম্মুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে তারপর চলে গেল। ঈশান একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবতে লাগলো। ম্যাম যা শুরু করেছে তাতে মনে হয় না আমার এখানে চাকরিটা বেশি দিন করা হবে। তারপর উনি যে এমন করে আজকে গাড়ি দিয়ে ধাক্কা মারলো, যদি আল্লাহ না করুক গাড়িটার নিচে পড়তাম তাহলে আর দেখতে হতো না। আসলে বড়লোক মানুষ তো, তাই কাউকে কষ্ট দিতে দুবার ওভাবে না। হয়তো বড়ই হয়েছে ছোটবেলা থেকে এমন করে সবাইকে কষ্ট দিতে দিতে, তাই হয়তো আমার সাথে এমন করলো। যাই হোক, খুব সাবধানে থাকতে হবে। আর কি করব, উনি যতবার আমাকে লামিয়ার সাথে কথা বলতে দেখে ততবারই অনেক বেশি রেগে যায়। বোঝাতে পারলাম না যে আমরা সেদিন ওরকম কোনো কাজ করিনি। পরদিন সকালে ঈশানের ঘুম ভাঙছিল না দেখে ওর আম্মু এসে দেখলো রুমের দরজা খোলা। তারপরও এসে যখনই ঈশানকে ডাকতে যাবে তখনই ওর গায়ে ধাক্কা দিতেই বুঝতে পারলো গাটা জ্বরে পুড়ে যাচ্ছে। তখনই আম্মু অনেক উত্তেজিত হয়ে গেল আর বলতে শুরু করলো, এ কি বাবা, তোর গা তো জ্বরে পুড়ে যাচ্ছে, তুই একটা বার আমাকে বলিসনি কেন? হায় আল্লাহ, এ কি অবস্থা আমার ছেলের? আম্মুর চিৎকার চেঁচামেচিতে আব্বু তাড়াহুড়ো করে রুমে আসলো। দেখলো আম্মু কান্না জুড়ে দিয়েছে। তখন আব্বু বলতে লাগলো, কি হলো, তুমি এভাবে কান্নাকাটি করছো কেন? আর ঈশান, এই অবেলা শুয়ে আছিস, অফিসে যাবি না আজকে? রাখো তোমার অফিস, ছেলেটার শরীর খারাপ করছে, জ্বরে ওর গা পুড়ে যাচ্ছে, তুমি এক্ষুনি ডাক্তারকে ফোন করো। কি বলছো তুমি, এটা আগে বলবে না? আমি এইমাত্র দেখতে পেলাম, তাড়াতাড়ি ডক্টর ফোন করে আসতে বলো, আমার ছেলেটার কি একটা অবস্থা। আমার কথাতে আব্বু তাড়াহুড়ো করে ডক্টরকে ফোন করলো। তখন আধা ঘন্টার মধ্যে ডক্টর আসলো। তারপর ঈশানকে দেখে কিছু ওষুধ লিখে দিয়ে গেল। আব্বু গিয়ে ওষুধগুলো এনে দিল। এরই মাঝে আব্বু জলপটি দিতে দিতেই ঈশানের একটু হুঁশ ফিরে আসলো। আম্মু প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে, ঠিক রাতের মতো করে। তো দুপুরের দিকে জ্বরটা কিছুটা কমলে ঈশান একটু আদর্শ হয়ে বসে রইল। আম্মু ওর পাশে থেকে সরছে না। ঈশান বুঝতে পারছে আম্মু ওকে দেখাশোনা করতে কষ্ট হয়। বয়স হয়েছে বারবার বলে ওকে বিয়ে করতে, কিন্তু ঈশানই বা কী করবে? কাকে বিয়ে করে নিজের লাইফে জড়াবে? এমনকি অনেক টেনশনের মধ্যে আছে। তার উপর কাউকে নিজের লাইফে জড়ালে হয়তো আরও টেনশন বেড়ে যাবে, কারণ বর্তমানকার রিলেশনগুলো এরকমই। টেনশন ছাড়া সেখানে মানসিক শান্তি বলতে কিচ্ছু নেই। তো এভাবে প্রায় 5টা দিন কেটে গেল।
এর মাঝে ঈশান আর অফিসে যেতে পারেনি, কারণ 5 দিন ঈশানের প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল। এর মাঝে লামিয়া ঈশানের খোঁজ নিতে গিয়ে জানতে পারে ওর জ্বর হয়েছে। তখনও অফিস থেকে ছুটি নিয়ে ঈশানের পাশে এসে ওকে দেখে যায়। আর ঈশান অফিসে যেতে চাইছিল, কিন্তু আব্বু জোরপূর্বক ওকে যেতে দিল না। তখন ভেবেছিল ম্যাডাম হয়তো প্রচণ্ড পরিমাণে রাগারাগি করবে, আবার পরক্ষণে ভেবেছিল যে অফিসের বসকে ফোন করে বলে দিবে অফিসে যাওয়ার আগে। অফিসের বস ম্যামকে একটু বুঝিয়ে বলে আর রাগারাগি করবে না। আসলে তানিয়া ম্যামের আব্বু অনেক ভালো একজন মানুষ, কিন্তু ও নিজেই কেন এতটা রাগী সেটা ঈশান জানে না। তো 5 দিনের মাথায় ঈশান একটু সুস্থ হতেই তারপর অফিসে যাওয়ার জন্য সকালে রেডি হচ্ছিল। তখন আম্মু এসে বলতে লাগলো, আব্বু তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ? আম্মু, কোথায় যেতে পারি তুমি তো সেটা খুব ভালো করেই জানো। আজকে 5 দিন অফিসে যাওয়া হয় না, জানি অফিসের ম্যাম কি অবস্থা করবে অফিসে গেলে, জানা নেই। কিন্তু তোর শরীর খারাপ, এই অবস্থাতে তুই অফিস যাবি মানে? আমি তোকে কিছুতেই যেতে দিব না। আম্মু আর পাগলামি করো না তো, অনেক দিন তো বাসায় থাকলাম, এতদিন কোনো অফিসে ছুটি দেবে না, তার উপর আমি এতদিন ছুটি নিলাম, এর জন্য ম্যাম হয়তো অনেক রাগারাগি করবে। তুমি আর আমাকে আটকেও না তো, আমাকে যেতে দাও। এখন তো আমি ঠিক আছি, এখন না গেলে আর কবে যাব বলো? আম্মু কিছু বলতে গিয়েও পারল না। ওনের অফিসে চাকরি করে ঠিকই তো বলেছে, আর কতদিন এভাবে পাশেই বসে থাকবে? তাছাড়া শরীরটা এখন ঠিক আছে। ঈশান খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। যাওয়ার সময় আম্মুকে বলল যেন সময় মতো অফিস যাওয়ার আগে আম্মু বলল যেন সময় মতো অফিসে পৌঁছে ফোন দেয়। অফিসে পৌঁছে একটা দীর্ঘশ্বাস পেল ঈশান, তারপর কেবিনে গিয়ে বসলো। এর মাঝে তানিয়া রেগে আগুন হয়ে আছে। 5 দিন পর আজকে ঈশানকে দেখেই তানিয়া ম্যামের মাথায় রাগ উঠে গেল। তানিয়া চেয়েছিল ঈশানকে ফোন করতে, কিন্তু করেনি, ভেবেছে অফিসে আসলে শাস্তি দিবে। ঈশান ডেস্কে বসতেই ওর সামনে তানিয়া পিয়নকে দিয়ে ঈশানকে ডেকে পাঠালো। বাবা, তোমাকে ম্যাম যেতে বলেছে। ঈশানের বুঝতে বাকি রইল না ওর কপালে দুঃখ আছে। ঈশান দেরি না করে উঠে তানিয়া ম্যামের রুমের সামনে গেল। তারপর যেই অনুমতি নিতে যাবে তখনই তানিয়া বলতে লাগলো, আসেন নবাবজাদা, আপনার জন্য অফিসের দরজা খোলা আছে। তানিয়ার কথার ধরন থেকে ঈশানে বোঝা হয়ে গেছে আজকে কপালে কি আছে। ও গিয়ে তানিয়ার সামনে দাঁড়ালো। তানিয়া উঠে এসে ওর মুখোমুখি দাঁড়ালো। তারপর কপালের দিকে তাকাতে দেখলো ব্যান্ডেজটা খোলা আর একটু কাটার দাগ আছে। তখন তানিয়া কিছু বলতে যাবে, তার আগে ঈশান ওনার মুখের দিকে তাকালো। বুঝতে পারছে তানিয়া হয়তো এখন প্রচণ্ড পরিমাণে রাগারাগি করবে। আর কি বলতে চাই ঈশান সেটা দেখার জন্য চুপ করে আছে। তখন তানিয়া ম্যাম বলতে লাগলো, বাহ, বেশ ভালোই ছুটি কাটাতে শিখে গেছো তাই না? ম্যাম না, মানে আসলে আমি জাস্ট শাট আপ। তোমাকে ছুটিটা কে দিয়েছে, যার জন্য তুমি না বলে এতদিন বাসায় বসেছিলে? তুমি কি এটা নিজের অফিস মনে করো, যার জন্য এভাবে ছুটি কাটিয়ে আসলে? তোমাকে বলছি না অফিসের বাইরে কোনো কাজ করতে হলে অফিস ছুটি নিবে, না হলে তুমি করতে পারবে না। তোমার যদি কিছু করতে হয় আমার থেকে অনুমতি নিতে হবে। নিয়েছিলে আমার থেকে অনুমতি? না ম্যাম, অনুমতি তো নেওয়া হয়নি। তাহলে 5 দিন অফিসে আসুনি কেন? অফিসটা কি তোমার নিজের নাকি আমার? ম্যাম আপনার তাহলে তোমার ব্যবহার দেখে তো মনে হচ্ছে না যে তোমার অফিস, আর নিজের খেয়াল খুশি মতো অফিসে আসছো যাচ্ছ। আসলে ম্যাম শাট আপ, আবারও মুখের ওপর কথা বলো। আমি বলছি না কোনো এক্সকিউজ দিবে না। তোমাদের এই অভ্যাসই হচ্ছে এক্সকিউজ দেওয়া। বলি অফিসটা কি তোর বাবার যে যখন তখন অফিস থেকে বেরিয়ে যাবি? তোকে বলেছি না এখানে কাজ করতে হলে আমার কথা শুনে কাজ করতে হবে। এর আগেও তানিয়া ম্যাম ঠিক এরকমই কথা বলেছিল। এসব কথা শুনতে শুনতে এইসব কথা সব শুনতে পারে না, যা বলার ওকে বলবে। তার জন্য ঈশান কথা শুনতে রাজি আছে, কিন্তু আব্বু আম্মুকে নিয়ে কথা বলে ওর প্রচণ্ড পরিমাণে রাগ হয়ে যায়। তাই ঈশান ম্যামের চোখে চোখ রেখে রাগী কণ্ঠে বলতে শুরু করলো,
ম্যাম, দোষ করলে আমি করেছি, তার জন্য আপনি যা বলেন আমাকে বলেন, কিন্তু আমার আব্বু আম্মুকে নিয়ে আরেকটা কথা বলবেন না। আপনার কোনো অধিকার নেই এসব কথা বলার। আপনার অফিসে কাজ করি বলে এই না যে আপনি আমার আব্বু আম্মুকে নিয়ে যখন তখন এসব উল্টাপাল্টা কথা বলবেন। ইউ ননসেন্স! তোর এত বড় সাহস, তুই আমাকে উপদেশ দিস? তানিয়া কথাটা বলেই ঈশানকে থাপ্পড় মারার জন্য হাত ওঠাতেই এর মাঝে দরজা থেকে কেউ বলতে লাগলো, তানিয়া, কি হচ্ছে এটা কি? তারও এরকম কথা শুনে তানিয়া হাতটা উঠিয়ে থাপ্পড় মারতে গিয়েও মারতে পারল না। হাতটা ওইভাবেই শক্ত করে রাখলো। তখন দুজনেই ঈশানের দিকে তাকালো। খেয়াল করলো অফিসের বস দাঁড়িয়ে আছে দরজায়। তখন অফিসের বস অর্থাৎ তানিয়ার আব্বু এসে ওদের সামনাসামনি দাঁড়ালো আর বলতে শুরু করলো, তানিয়া, হচ্ছে এটা কি? তুমি জানো না ও কত বড় একটা ফাজিল। ওকে আমি যা বলি ও তার উল্টোটা করে। আমি ওকে যতবার এসব কাজ করতে মানা করি ও সেটাই করে। আব্বু, তুমি এখানে আসছো কি জন্য? তোমাকে বলছি না অফিসে আসতে হবে না? হ্যাঁ, আমি অফিসে না আসলে তো তোমার এই কলিগগুলোর সাথে এরকম উল্টাপাল্টা মিসবিহেভ করার সুযোগটা পেয়ে যাও, তাই না? তোমাকে আমি কতবার করে বলছি কারোর সাথে এরকম বাজে বিহেভ করবে না। তোমার সাহস কি করে হয় ওর গায়ে হাত তোলার? তোমাকে বলছি না ওদের তুমি কাজ করাও ঠিক আছে, কিন্তু ওরা তো আর তোমার কাছে ওকে বিক্রি করে দেয়নি। আব্বু, তুমি জানো না ও আজকে 5টা দিন যাবৎ অফিসে আসেনি। আর ওকে মারবে না তো কি করবে? ও যেসব কাজ করে অফিসের মধ্যে এবং বাইরে, তার জন্য ওকে মারাই উচিত। না, তুমি চাইলেই কারো গায়ে হাত তুলতে পারো না। ও তোমার অফিসের কলিগ, ওর একটা সম্মান আছে। ওর গায়ে হাত তুলতে পারো না। এটা তোমার দ্বারা হতে পারলেও এটা তোমার অধিকার নয়। তুমি অফিসের সবচেয়ে উঁচু চেয়ারে বসেছো, তার মানে এই না যে ওরা তোমার সব আদেশ মেনে চলবে। ওদের তো অসুবিধা আছে। আব্বু, তুমি জানো না 5টা দিন যাবৎ অফিসের বাইরে ছিল। আর এই 5টা দিন কত কি হয়েছে তুমি জানো? আমি ওকে বলেছি ওর জন্য অফিসের বাইরে না থাকে, কিন্তু আমার কোনো কথাই শোনে না, সব সময় উল্টো কাজ করে। সেট আপ! আমি তোমার সাথে কথা বলছি আর তুমি ওর 10 গুণ নিয়ে বিচার করছো। ও আমাকে ফোন করেছিল, বলছিল তুমি ওর সাথে রাগারাগি করতে পারো, তাই আসা। আর ওর 5টা দিন যাবত জ্বর ছিল, আমি সেটা খুব ভালো করে জানি, কারণ ও আমাকে ফোন করে বলেছিল। তোমাকে আর বোঝাতে হবে না কি জন্য অফিস আসতে পারেনি। ও বলেছিল তুমি ওর সাথে রাগারাগি করতে পারো, তাই আমাকে ফোন করে বলেছিল যেন আমি তোমাকে বলে দিই। কিন্তু এখানে আসার আগেই তুমি যে ওর সাথে এতটা বাজে ব্যবহার, সেটা আমি জানতাম না। আর আজকে এখানে না আসলে বুঝতেই পারতাম না যে আমি কার হাতে অফিসটাকে ছেড়ে দিয়ে গেছি, আর সে আমার আড়ালে আমার অফিসের কর্মীদের গুলোর সাথে কী রূপ ব্যবহার করে। বাবা, তুমি একটা বাইরের ছেলের জন্য আমার সাথে এইভাবে রাগারাগি করছো? ওর মতো একটা লম্পট দুশ্চরিত্রের জন্য আমার সাথে এরকম রুড ব্যবহার করছো? তানিয়ার আপু এবার প্রচণ্ড পরিমাণে রেগে গেল ওর এরকম ধরনের রুড বিহেভ দেখে। নিজের মেয়ের এরকম বাজে এ ধরনের কথা শুনে, মন্তব্য শুনে প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যাচ্ছে। ছোটবেলা থেকে তানিয়া লাইফে মাথায় চড়ে বসেছে, তাই প্রচণ্ড পরিমাণে রেগে গিয়ে বসেবার মারার জন্য হাত উঠালো। তানিয়া! বস কথাটা বলে তানিয়াকে থাপ্পড় মারার জন্য হাত ওঠাতেই উভয়ে চোখ বন্ধ করে নিল। ঈশান সাথে সাথেই বসের হাতটা ধরে ফেল। বস ঈশানের দিকে তাকাতেই ও বসের হাতটা ছেড়ে দিল। তারপর বসের সামনে 2 হাত জোড় করে বলতে লাগলো, বস প্লিজ আমার জন্য ম্যামের গায়ে হাত তুলবেন না। আমি আপনার কাছে হাত জোড় করে মাপ চাইছি। আপনি এভাবে রাগারাগি করবেন না। সব কিছুর জন্য আমি দায়ী। আপনার যত খুশি আমাকে মারেন বকেন, তারপরও ম্যাডামের হাত তুলবেন না। আমি জানতাম না এই সামান্য একটা কারণে আপনি এত বেশি রেগে যাবেন। জানলে আপনাকে কখনো এই বিষয়টা বলতাম না। ঈশান, তুমি কি বলতেছো? তোমার কারণে কিছু হয়নি। আমি আজকে যদি অফিসে না আসতাম তাহলে তো জানতেই পারতাম না
আমার মেয়ে অফিসের কলিগগুলোর সাথে কীরূপ আচরণ করে। আমার ভাবতেই অবাক লাগছে, আমি কিনা মেয়েকে এই শিক্ষায় শিক্ষিত করেছি যে কিনা অফিসের কলিগদের সাথে কীরূপ ব্যবহার করতে হয় জানি না বাইরের মানুষগুলোর সাথে কীরূপ আচরণ করে। স্যার প্লিজ এরকমভাবে বলবেন না। ম্যামকে আপনি যতটা রাগী ভাবছেন উনি ততটাও নয়। উনি হয়তো আমার উপর একটু রেগে গেছেন তাই এভাবে বলছেন। আমি 5 দিন আসিনি তাই এটা ওনার বলাটাই স্বাভাবিক। আপনি প্লিজ আর অশান্তিটা করবেন না, ওনাকে কোনো দোষারোপ করবেন না। ওনার কোনো দোষ নেই। আমি ভেবেছিলাম উনি রাগারাগি করবেন তাই আপনাকে বলেছিলাম, কিন্তু জানতাম না আপনি এখানে আসলে এত কিছু হবে। তাহলে কখনোই আপনাকে বলতাম না। বলবে না? কেন বলবে না? আজকে তুমি এমনটা বলে আমি বুঝতে পারলাম যে আমার মেয়ের অহংকার কতটা, সে মানুষকে কতটা ছোট ভাবে। আমার আদরের দুলালি মেয়ে ভাবে সেই পৃথিবীতে একমাত্র বড় লোক, তার থেকে সম্মানে কেউ বড় হতে পারে না। স্যার কেন আপনি এমনটা বলছেন? আর ম্যাম তো ঠিকই করেছে, ওনার অধিকার আছে আমার গায়ে হাত তোলার। আপনারা আমাদের বস, আর ভুল করলে আপনারা তো আমাদের শাসন করবেন। স্যাম আমার থেকে সম্মানে বড় তাই এরকমটা করেছে। প্লিজ আপনি রাগারাগি করবেন না। তুই এখন আব্বুর সামনে আমাকে খারাপ বানানোর জন্য এসব কথা বলছিস, তাই না? নাটক করিস। তোর এই নাটকের জন্য আব্বু আমার গায়ে হাত তুলতে গিয়েছিল, আর তুই কি না আবারও সেই নাটকটা করছিস? তোকে তো আমার সামনে ঈশানকে আর একটা বার ছোট করলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। তানিয়া, এতদিন তুমি শুধু আমার ভালোবাসাটা দেখেছো, কিন্তু আজকের পর থেকে আমার রাগী চেহারাটাও দেখবে। আমি তোমাকে ছোটবেলা থেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছি, যার জন্য তুমি আজকে এরকম একটা কাজ করতে গিয়েছিলে। তোমার সাহস কি করে হয় অফিসের একজন কর্মচারীর গায়ে হাত তোলো? আব্বু, শুধু আজকে ওর গায়ে হাত তুলতে গেছিলাম, কিন্তু এরপরও এরকম ভুল করলে ওকে আমি মেরে ফেলবো। ওর সাহস কি করে হয় আমার মুখে মুখে তর্ক করার? তার উপর আবার তোমাকে অফিসে ডেকে এনে আমাকে তোমার কাছে খারাপ বানানোর চেষ্টা করছে। মাফ করবেন ম্যাম, আমার কোনো ইচ্ছা ছিল না আপনাকে ছোট করার কিংবা আপনার আব্বুর সামনে আপনাকে এভাবে ছোট করার। আমি ভেবেছিলাম আপনি রাগারাগি করবেন, তাই হয়তো বস আপনাকে ফোন করে বললে আপনি রাগারাগিটা কম করতেন, কিন্তু জানতাম না বস এখানে আসলে এমন কিছু হবে। তাহলে কখনোই ওনাকে ফোন করতাম না, মুখ বুজে সবটা সহ্য করে নিতাম। কুত্তা, তোকে এছাড়া আর কি করার আছে? হ্যাঁ, তুই তো এখন আমার একটা পালিত কুত্তা। তোকে আমি যা বলবো তোর সেটাই করতে হবে। তোর সাহস কি করে হয় তুই আব্বুকে এখানে ডেকে এনে আমাকে ছোট করিস? তানিয়া, তোমার সাহস কি করে হয় তুমি ওকে এসব বাজে ভাষায় গালাগালি করো? তোমার ব্যবহার দেখে আমি দিন দিন অবাক হয়ে যাচ্ছি। তুমি কি না আমার মেয়ে? আমি তো তোমাকে এমন শিক্ষা দিইনি। একজন মানুষের সাথে মানুষের কিভাবে ব্যবহার করতে হয় সেটা তো আমি তোমাকে শিখিয়েছিলাম, কিন্তু তুমি সেটা ভুলে গেলে কি করে? অবস্থায় বেগতিক, তাই ঈশান আবার বসের সামনে হাত জোর করে বলতে লাগলো, বস প্লিজ আপনি আর এভাবে রাগারাগি করবেন না। ম্যাম ঠিকই করেছেন, যা বলেছে ওনার বলার হক আছে তাই বলেছেন। আর ম্যাম আপনি ভয় পাবেন না। আপনারা যদি না চান আমি অফিসে থাকবো না, আমি এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যাব। আসলে কি করব বলেন, আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই। অনেক কষ্ট যখন আপনার থেকে চাকরিটা পেয়েছিলাম, ভেবেছিলাম এখানে মনোযোগ দিয়ে কাজ করব, কিন্তু জানতাম না আমার জন্য এত সমস্যা হবে। আপনি ম্যামের সাথে রাগারাগি করবেন না, আমি চাই না আপনাদের মাঝে ঝামেলা হোক। প্লিজ আমাকে মাফ করবেন, আমি চাইনি আপনাদের মাঝে এরকম মনোমালিন্যের সৃষ্টি হোক। নাটক করিস তুই আমার সাথে? তোর সাহস কি করে হয় এসব করার? তোকে আমি দেখে নেব। তুই একবার এই অফিস থেকে বের হ, তারপরে তুই কোথায় চাকরি করিস আমিও সেটাও দেখে নেব। তুই কি ভেবেছিস এখান থেকে চলে যাবি আর অন্য কোথাও গিয়ে লটর পটর শুরু করবি? আমি তোর নামে এমন কমপ্লেন করব যেন তুই অন্য কোনো অফিসে চাকরি না করতে পারিস।
তানিয়া, আমি তোমার ব্যবহার দেখে অবাক হয়ে যাচ্ছি। তুমি কি না আমার মেয়ে? আমি তো তোমাকে কখনো এরকম করতে শেখাইনি কারো সাথে। আর তুমি শেষ পর্যন্ত কিনা একটা সামান্য বিষয় নিয়ে এই ছেলেটার সাথে এরকম মিসবিহেভ করছো। তুমি জানো আমাদের অফিসের কত গুরুত্বপূর্ণ একজন, আর তুমি তার সাথে এরকম করছো। ও আছে বলেও এতদিন ধরে আমাদের অফিসটা বেঁচে আছে, আর তুমি তাকে বের করে দিতে চাইছো। আব্বু, খাবার দিলে কাকের অভাব হয় না। ওর মতো কাক অনেক আছে, যাকে যেখানে সেখান থেকে ধরে আনা যায়। আর টাকাই এই পৃথিবীতে সব। টাকা দিয়ে সুখটা পর্যন্ত কেনা যায়, আর আমিও সেটা করে দেখাবো।